ভারতের কারাগারে রাখা হয়েছে ইলিয়াস আলীকে। ইলিয়াস আলীকে ভারতের কোন কারাগারে রাখা হয়েছে। যে এখানে আমিও বিএনপি করি, বিএনপির অনেককে এখানে রাখা হয়েছে, কাউকে এখনো মারেনি। ইলিয়াস আলীর সাথে সে কথা বলছে। আপনি প্রধানমন্ত্রী হবেন, আপনার কাছ থেকে আমরা আশ্বস্ত হতে চাই আজকে গুম পরিবারের সদস্য হিসেবে বিচার বিএনপির পক্ষ থেকে হবে সেইটুকু। বাংলাদেশ ইন্ডিয়া টু বাংলাদেশ, বাংলাদেশ টু ইন্ডিয়া, এই যে ট্রানজিট, এটাকে ট্রানজিট বলা যায় না, এটা একটি করিডোর। এটা সেফ বাংলাদেশের উপর দিয়ে ভারতীয়দের রাস্তা তৈরি করে দেওয়া হচ্ছে। কেন বাংলাদেশের উপর দিয়ে ভারত এই রাস্তা চায়? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, বিএনপি নেতা ইলিয়াস আলীর খোঁজ মিলেছে। তিনি ভারতের কারাগারে আটক অবস্থায় আছেন। বিএনপি নেতা এম এ খালেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম মালেক বলেছেন, নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীকে গুম করে শেখ হাসিনা সরকার। কারণ ইলিয়াস আলী তাদের জন্য আতঙ্ক ছিল, তাই তাকে গুম করা হয়েছে। আমার মনে হয় ইলিয়াস আলীকে ভারতের কোনো কারাগারে রাখা হয়েছে। একদিন ইলিয়াস আলী জনতার মাঝে ফিরে আসবেন। শুক্রবার রাতে দক্ষিণ সুরমাস্থ নিজ বাড়িতে বালাগঞ্জ উপজেলা বিএনপি নেতাকর্মীদের সঙ্গে এক মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এম এ মালিক বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা আমাকে চায়ের দাওয়াত দিয়েছিল। সেই দাওয়াত প্রত্যাখ্যান করে আমি শেখ হাসিনাকে শর্ত দিয়েছিলাম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। তিনি বলেন, গত 15 বছরে এদেশের মানুষকে শান্তিতে থাকতে দেয়নি ফ্যাসিস্ট হাসিনা, তাই দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে তাকে। এই ফ্যাসিস্টের বিরুদ্ধে সিলেটে দুর্গ গড়ে তোলা হয়েছিল। বিএনপির নেতাকর্মীদের উপর হামলা মামলা করে থামাতে পারেনি। সিলেটে বিএনপির নেতাকর্মীরা সবসময় প্রতিবাদ জানিয়েছে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে। যুক্তরাজ্য বিএনপি সভাপতি বলেন, জিয়াউর রহমানের হাত ধরে বিএনপির রাজনীতিতে এসেছি, এখনো রয়েছি। যখন যুক্তরাজ্যে ছিলাম তখন দেশের স্বার্থে প্রতি সোম ও বুধবার ব্রিটিশ পার্লামেন্টের সামনে বছরের পর বছর আন্দোলন করেছি। আমার বাবা গুম হওয়ার পর থেকে এই পর্যন্ত আমি যখনই সেই কালো পোশাক দেখি আমার মনে হয় যে তারা কালো পোশাকের হায়না, তারা রাক্ষস, তারা মানুষরূপী রাক্ষস। আমার তাই মনে হয়। আমার ভাই যখন র্যাবকে দেখে ও ভয় পায়। গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতার কারণে 2024-এর নভেম্বর ও ডিসেম্বরে আইন শৃঙ্খলা বাহিনীর 42 কর্মকর্তার পাসপোর্ট বাতিল করা হয়। প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর ডিজিএফআইয়ের 11 জন, র্যাবের 15, সিটিটিসি ও ডিটেকটিভ ব্রাঞ্চের 6 ও সেনাবাহিনীর 10 কর্মকর্তার দেশ ত্যাগে নিষেধাজ্ঞাও দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। জানুয়ারি মাসে এদের বেশ কয়েকজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গুম সংক্রান্ত তদন্ত কমিশন বলছে, অন্তত 10 জন অভিযুক্ত ইতিমধ্যে দেশ ছেড়ে পালিয়েছেন। র্যাব 1-এ যিনি ছিলেন সিও তৎকালীন, তিনি চলে গেছেন। মেজর জেনারেল আবেদিন, সাইফুল আবেদিন, তিনি তো অনেক আগেই দেশত্যাগ করেছেন। সংখ্যাটা কোনোভাবেই 10-এর নিচে না। অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বিষয়ে সেনা সদরের কাছে তথ্য চাওয়া হলেও প্রত্যাশিত সাহায্য পাওয়া যায়নি, জানিয়েছেন গুম কমিশন। যাদেরকে ট্রেস করা যাচ্ছে না, সেই ব্যাপারে আমরা যখন সেনা সদরের আমরা জানিয়েছি, ওইখান থেকে এখন পর্যন্ত তারা এমন কোনো উত্তর দেননি যেটার উপর ভিত্তি করে আমরা বলতে পারি যে এই যাদেরকে আমরা খুঁজছি তারা এই মুহূর্তে দেশে আছেন। সাবেক সেনা কর্মকর্তাদের বিষয়ে যতটা গুরুত্ব দিয়ে আমাদেরকে সহযোগিতা করা দরকার ছিল, সেখানে হয়তো গুরুত্বটা কম পাচ্ছে। সেনাবাহিনীর কাছে যে প্রত্যাশা আমাদের ছিল, সেই মাত্রায় আশানুরূপ আমরা অনেক জায়গায় দুর্বলতা দেখছি। অভিযুক্তরা হলেন লেফটেন্যান্ট জেনারেল মোল্লা ফজলে আকবর, মেজর জেনারেল শেখ মামুন খালেদ, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকবর হোসেন, মেজর জেনারেল মোহাম্মদ সাইফুল আবদিন, মেজর জেনারেল মোহাম্মদ সাইফুল আলম, মেজর জেনারেল আহমেদ তাবরেজ শাম চৌধুরী, মেজর জেনারেল হামিদুল হক, কর্নেল মাহাদি হাসান, ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ জিয়াউর রহমান এবং ওয়ারেন্ট অফিসার ইমরুল কায়েস। প্রশ্ন উঠেছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ, আইন শৃঙ্খলা বাহিনী ও অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে। পাসপোর্ট বাতিল ও ভ্রমণ নিষেধাজ্ঞা জারির পরও কিভাবে অভিযুক্তরা দেশ ছেড়েছেন? গ্রেফতারি পরোয়ানা জারির পরও কেনই বা তা তামিল করা হয়নি? ট্রানজিট, এই কথাটা ইন্ডিয়া টু বাংলাদেশ, বাংলাদেশ টু ইন্ডিয়া, এটাকে ট্রানজিট বলে না। ট্রানজিটের যে ঐতিহাসিক ফর্মুলা, যে দলিল, সেটা শুধু টার্কি থেকে শুরু করে টার্কি, ইরান, আফগানিস্তান, পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশ, মায়ানমার, চীন, ভুটান, নেপাল, এই সমস্ত রাষ্ট্রের মধ্যে এটি রোড কমিউনিকেশনের যে ব্যবস্থা, যে চিন্তাধারা, যে চিন্তা চেতনা ছিল, যে আন্তর্জাতিক একটি চুক্তি ছিল বা প্রস্তাব ছিল, সেটা হলো ট্রানজিট। আর এখন বাংলাদেশ, ইন্ডিয়া টু বাংলাদেশ, বাংলাদেশ টু ইন্ডিয়া, এই যে ট্রানজিট, এটাকে ট্রানজিট বলা যায় না, এটা একটি করিডোর।
এটা সেফ বাংলাদেশের উপর দিয়ে ভারতীয়দের রাস্তা তৈরি করে দেওয়া হচ্ছে। কেন বাংলাদেশের উপর দিয়ে ভারত এই রাস্তা চায়? তারা এই কারণে চায়, ভারতের যে এই যে 7টি রাজ্য 7 সিস্টার, এটা হলো আসাম, ত্রিপুরা, মেঘালয়, অরুণাচল, মিজোরাম, নাগাল্যান্ড, এই যে 7টি অঙ্গরাজ্য, এই 7টি অঙ্গরাজ্য ভারত নামক রাষ্ট্র সৃষ্টির পর থেকেই তাদের স্বাধীনতার জন্য তারা লড়াই করে যাচ্ছে, সংগ্রাম করে যাচ্ছে, আন্দোলন করে যাচ্ছে। এবং এই স্বাধীনতাকামী 7টি অঙ্গরাজ্যকে দাবিয়ে রাখার জন্য, দমিয়ে রাখার জন্য ভারত দিল্লি থেকে শাসন করতে, তাদের ফুয়েল পাঠাতে, তাদের ত্রাণ, তাদের সামগ্রী পাঠাতে, তাদের সোলজার পাঠাতে, তাদের আর্মস অ্যামিউনিশন পাঠাতে 3 দিনের মতো সময় লাগে, দিল্লি টু 7 সিস্টার। আর যদি ভারতের বেনাপুল বর্ডার দিয়ে বাংলাদেশ হয়ে, ঢাকা হয়ে, আগরতলা হয়ে ত্রিপুরায় ঢুকে যায়, অথবা সিলেট হয়ে আসাম ঢুকে যায়, তাহলে তাদের 10 ঘন্টার মধ্যেই পশ্চিমবঙ্গ থেকে এখানে চলে আসতে পারে। এই কারণেই তাদের ট্রানজিটের প্রয়োজন, তাদের রাস্তার প্রয়োজন, করিডোরের প্রয়োজন। প্রথমত করিডোরের প্রয়োজন, যে তাদের এই 7 সিস্টার স্বাধীনতাকামী এই 7 সিস্টারকে দাবিয়ে রাখা। দ্বিতীয়ত হলো যে বাংলাদেশের উপর দিয়ে যদি এই রাস্তাটা তৈরি হয়ে যায়, তাহলে পার্মানেন্টলি, চিরস্থায়ীভাবে বাংলাদেশ তাদের দাসত্বের শৃঙ্খলে বন্দী হয়ে গেল এবং বাংলাদেশটা একটা অকার্যকর রাষ্ট্র, একটি সিকিমের মতো, ভুটানের মতো একটি রাষ্ট্রে রূপান্তরিত হলো। তো আর এখানে বাংলাদেশ নামক এই রাষ্ট্র একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র, একটি আজ্ঞাবহ রাষ্ট্রে রূপান্তরিত হয়ে গেল। এর পরবর্তীতে আমি যে কথাগুলো বলবো, যে বাংলাদেশের সাথে ভারতের ট্রানজিট চুক্তি হচ্ছে, সরকার বলছে ট্রানজিট, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছেন ট্রানজিট, তার মন্ত্রীরা বলছেন ট্রানজিট, আর জনগণ বলছে, বুদ্ধিজীবীরা বলছে, অপোজিশন বলছে যে ট্রানজিট না, এটা করিডোর, এটা রাস্তা। আপনারা কোনো আন্দোলন গড়ে তুলছেন না ট্রানজিটের ব্যাপারে? আপনারা সরকারের কাছে আমি বলে নেই এই ট্রানজিটের উপকারিতা অপকারিতা বলে নেই। তারা যখন গোপন চুক্তি করে আসলেন, যখন সাংবাদিকরা শেখ হাসিনাকে বিমানবন্দরের প্রশ্ন তিনি কোনো উত্তর দেন নাই এবং এটার ব্যাপারে তিনি জনগণের কাছে তুলে ধরেন নাই। আপনাদের বিরোধী দলীয় নেত্রী কি পার্লামেন্টে জিজ্ঞাসা করেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী আপনি যে চুক্তি করে আসলেন সেই চুক্তিটা কি? আমি আপনাকে আমার কথাগুলো বলে নেই, এরপরে আপনি আমাদের নেত্রীকে অ্যাকিউজ করেন। এ ব্যাপারে কোনো পাবলিকলি জনগণকে, দেশের জনগণকে জানতে দেওয়া হয় নাই। এখন আমরা দেখতেছি যে ট্রানজিট হচ্ছে এবং এই ট্রানজিটের নামে যে করিডোর দেওয়া হচ্ছে, যে রাস্তাটি তৈরি দেওয়া হচ্ছে, এই রাস্তা তৈরি করার সামর্থ্য বাংলাদেশের নাই। এর জন্য 7,500 কোটি টাকা বাংলাদেশকে ভারতের একটি প্রাইভেট ব্যাংক থেকে চড়া সুদে ঋণ আনতে হচ্ছে এবং এই ঋণের টাকা দিয়ে রাস্তা তৈরি করা হচ্ছে, তো বাংলাদেশ তৈরি করে দিবে। আবার এই ঋণের কন্ডিশনে ভারত যে কন্ডিশনটা দিয়েছে চুক্তিটাতে, তাদের টাকা দেওয়া ঋণের, বলেছে যে এই রাস্তা তৈরি করতে, এই রাস্তার মাঝে যে সমস্ত ব্রিজ কালভার্ট তৈরি হবে, এর জন্য সকল মেটেরিয়ালস ভারত থেকে কিনতে হবে। আপনি পাথর বলেন, বালি বলেন, আপনি যা কিছু আছে, এবং ইঞ্জিনিয়ারিং এফোর্টস বলেন, সব কিছু 80% ভারত থেকে নিয়ে আসতে হবে, 20% বাংলাদেশ থেকে দিবেন। অর্থাৎ আমার বাড়ির উপর দিয়ে আপনাকে রাস্তা দিব, আমার টাকা নাই, আপনি আমাকে কড়া সুদে ঋণ দিবেন, আবার আপনার কথা মতো সামগ্রী কিনে রাস্তা তৈরি করে দিব, আপনার ইকুইপমেন্টস, আপনার ইঞ্জিনিয়ারিং এফোর্ট সব কিছু আমাকে বহন করতে হবে। কতটুকু দুঃখজনক এবং বেদনাজনক, কতটুকু একটি নতজানু পররাষ্ট্র নীতি হতে পারে বা ট্রিটি হতে পারে, চুক্তি হতে পারে, যে এখানে ভারতের, আমার নামটা ঠিক খেয়াল নাই, ভারতের একজন সাবেক হাই কমিশনার যিনি বাংলাদেশ চাকরি করতেন, তিনি, আমি একটা পত্রিকা দেখেছিলাম, তার নামটা খেলে, তিনি বলেছিলেন যে বাংলাদেশ যে ভারতকে ট্রানজিট দিচ্ছে, যে রাস্তা দিচ্ছে, এটাই না কত, এই রাস্তার জন্য যা যা করা প্রয়োজন, যে সমস্ত টাকা পয়সা, অর্থনৈতিক ইনভলভমেন্ট প্রয়োজন, এগুলো ইন্ডিয়ার করা উচিত, এগুলো বাংলাদেশ দিবে কেন? এখন বাংলাদেশের উপর দিয়ে রাস্তাও
আবার টাকাও তাদের কাছ থেকে কড়া সুদে, আবার তাদের সমস্ত গুডস আমাদেরকে ক্রয় করতে হবে। তো কত বড় দাসত্বের শৃঙ্খলে বন্দী করা হচ্ছে। তো এই যে কাজটা করা হচ্ছে, এই কাজের মাধ্যমে আমরা শুধু আমাদের সার্বভৌমত্বই হারাবো না, আমরা একটা ব্যাটল ফিল্ডে রূপান্তরিত হব। আপনি এই 7 সিস্টারের স্বাধীনতাকামী সকল অর্গানাইজেশনগুলো, সংস্থাগুলো তারা অলরেডি অনেক আগে থেকেই ডিক্লারেশন দিয়ে দিয়েছে যে যেদিন ট্রানজিট এদিকে দিয়ে দিবে, রাস্তা দিয়ে দিবে ভারতকে আমাদেরকে দমানোর জন্য, সেদিন আমরা তখন আর আমাদের এই 7 সিস্টারের মধ্যে আমরা ফাইট করব না, আমাদের ফাইট হবে বাংলাদেশের উপর দিয়ে, যে বাংলাদেশ কেন এই কাজটা করলো। তো সিলেট, কুমিল্লা, এই চিটাগাং, এই অঞ্চলটা প্রথম এই ব্যাটল ফিল্ডে রূপান্তরিত হবে। গুলি, বারুদ, বোমার বারুদে আমরা ওই আঘাতপ্রাপ্ত হব এবং আমাদের এই সন্তানরা, আমাদের ভবিষ্যৎ প্রজন্মরা বিকলাঙ্গ হবে এবং আমরা ব্যাটল ফিল্ডে রূপান্তরিত হয়ে যাব। তার মানে বাংলাদেশকে ভারতের প্রয়োজন, এই জমিটুকু তাদের প্রয়োজন, এর উপর দিয়ে রাস্তা নিতে হবে, এটার সভরেন্টি রাখা যাবে না। যাই করা তাই হচ্ছে, এই ট্রানজিট এই দিচ্ছে। আপনি বলতেছেন যে আপনাদের নেত্রী প্রতিবাদ করেন না, আমাদের নেত্রী প্রতিবাদ করছেন না এই কথা ঠিক না, আমাদেরকে প্রতিবাদ করছে। আপনি পার্লামেন্টের কথা বলছেন, পার্লামেন্টে তো এখানে বসারই মানে কোনো পরিবেশ নাই। এখানে তারা তো একদলীয় পার্লামেন্ট চায়, তারা তো একতরফাভাবে সবকিছু করছেন। আপনি দেখেন না, এই তো কিছুদিন আগে তারা যে পার্লামেন্টে 15 অ্যামেন্ডমেন্ট করলেন, 15 অ্যামেন্ডমেন্টের মাধ্যমে তারা তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করে দিলেন এবং নিরপেক্ষ নির্বাচনের যে বিধি ব্যবস্থা ছিল এই দেশের, এই কোটি কোটি মানুষের সংগ্রামের ফসল, রক্তের বিনিময়ে, শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত যে তত্ত্বাবধায়ক সরকার নিরপেক্ষ নির্বাচনের যে পদ্ধতিটা ছিল, যে ভোটের অধিকারের যে রাইটটা ছিল, সেটা বন্ধ করে দিয়ে আজকে দলীয় একদলীয় শাসন ব্যবস্থার দিকে শেখ হাসিনা ধাবিত হয়েছেন। পার্লামেন্টে বেগম খালেদা জিয়া এবং অপোজিশন যে কয়টি আসন নিয়ে আছে, এই কয়টি আসন নিয়ে যাতে পার্লামেন্টে কথা না বলতে পারে, এর যদি পরিবেশ সৃষ্টি করা হয়। আপনি দেখেন না তাদের এমপিরা কি ভাষায় কথা বলে, প্রধানমন্ত্রী কি ভাষায় কথা বলেন। প্রধানমন্ত্রী পার্লামেন্টে গিয়ে খালেদা জিয়ার বিরুদ্ধে প্রথমেই উনার বক্তব্য, উনার এমপিদের একই বক্তব্য, উনার মন্ত্রীদের একই বক্তব্য। একটা কথা আমি আপনাকে বলি, পার্লামেন্টে কোনো পরিবেশ নেই, দেশেও কোনো রাজনীতির পরিবেশ নেই। এখানে হচ্ছে প্রতিশোধ, প্রতিহিংসা পরায়ণ রাজনীতির বহিঃপ্রকাশ এবং প্র্যাকটিস। শেখ হাসিনা গত কয়েকদিন আগে তিনি বলেছেন, এই সারা জাতির সামনে বলেছেন যে আমি মেয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার যদি বিচার না করি তাহলে তো আমি দায়ী থাকব, এবং আমি তার মেয়ে হয়ে তার হত্যাকারীদেরকে যদি আমি ফাঁসির কাছে না ঝুলাই তাহলে তো আমি দায়ী হয়ে যাব। একজন প্রধানমন্ত্রীর কাছ থেকে প্রতিহিংসা পরায়ণ, প্রতিশোধমূলক কোনো বক্তব্য দেশের মানুষ কখনো আশা করতে পারে না। এটা স্টেটম্যানের কোনো বক্তব্য হতে পারে না। তাহলে প্রমাণিত হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সরকারি দল আওয়ামী লীগ, তারা দেশ পরিচালনায় জনগণের স্বার্থের কথা তাদের কাছে মুখ্য না। ওনাদের কাছে মুখ্য হচ্ছে যে ওনারা কিভাবে প্রতিশোধ দিবেন, প্রতিহিংসা পরায়ণ হবেন, কিভাবে ওনাদের প্রতিপক্ষকে ঘায়েল করবেন, কিভাবে নির্মূল করবেন, এবং এই নির্মূলের লক্ষ্যেই তারা বিএনপিকে আঘাত। আর বিএনপিতে আঘাতের প্রথম যে স্তম্ভ, প্রথম যে জায়গা, সেটা হচ্ছে জিয়া পরিবার, বেগম খালেদা জিয়া, তারেক রহমান, আরাফাত রহমান, এবং জাতীয়তাবাদী চিন্তা চেতনায় যারা আদর্শে লালিত তাদের উপর আঘাত। এটাই হচ্ছে তো বর্তমান সরকারের ফার্স্ট এবং ফরমোস্ট তাদের অ্যাক্টিভিটিস, এবং এটাই তারা চান। তা আপনি সেখানে পার্লামেন্টের কথা, পার্লামেন্টে ম্যাডাম জান নাই, বিএনপি যায় না, এই কথা বলে একুজ করতেছেন, ঠিক আছে। পার্লামেন্টের পরিবেশ সৃষ্টির গ্যারান্টি তারা আজ পর্যন্ত দিতে পেরেছে? তারা পারে নাই। এবং তারা তো বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস তারা করেন না বলেই তো স্বাধীনতা উত্তর বাংলাদেশে এই গণতান্ত্রিক পরিবেশে পরিস্থিতিতে তাদের নেতা শেখ মুজিবুর রহমান সাহেব, তিনি মাত্র 15 মিনিট আধা ঘন্টার মধ্যেই একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল কায়েম করলেন, মাল্টিপার্টি ডেমোক্রেসিকে ইলিমিনেট করলেন, কিল করে দিলেন ডেমোক্রেসিকে, সংবাদপত্রের স্বাধীনতা হরণ করলেন, মানুষের স্বাধীনতা। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাব ইলিয়াস ভাই। আমি সরি, ওকে, দেখি লাইনে কে আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন? জি ভাইয়া, আমি মাহবুব থাকি। জি,
আমার বাড়ি হলো বিশ্বনাথ থানার। আচ্ছা, জি মাহবুব ভাই কই আপনি? প্রথমে সালাম জানাই আমাদের নেতা ইলিয়াস ভাইরে। আচ্ছা, বিশ্বনাথের গর্বিত এমপি। আচ্ছা, আপনার প্রশ্নটা কই দুকা প্লিজ। এই প্রশ্নটা হইলে আমি দুইটা কথা বলবো ইলিয়াস ভাইরে। জি, গত 2008 আমাদের বর্তমান এমপি ফার্স্ট কইরা জেলাও তার নাশকতা করছেন। জি, দেশের মানুষের থানার মাঝে ভোট দিছে, তাই ওইটা ভোট দিছে। এবার আমরা তো জানি গালগুটা বাস করছেন। তো তখন 2009 আমাদের রামপাশা ইউনিয়নের প্রোগ্রাম করছিল সামথিং, তাই কম্বল বা আরো কিছু বিতরণ করবার শীতল। তখন এলাকার সব মুরব্বী হয়েছেন, তাই গেছেন যে ফাজলের গাড়ি আসছে, গাড়ি বাইরে। তখন তাই আট তুললে যাওয়ার সময় আট তুললে খালি ঠাডা দিয়ে গেছেন লামাজের উঠে দিতেন কি আমাদের এলাকার একটা সাপমো দিচ্ছে। তখন আমাদের এলাকার মানুষ আমাদের কাছে একটু মানে আমরা যে ভুল করছি আমরা আগামীতে আর এই ভুল করতাম না। যে আমরা এত ভুল দিলাম, বিনিময়ে আমরা রাস্তা কামও হয় না। তো আমরা আশা করবো ইলিয়াস ভাই গেছে যে আমরা হয়তো আগামী নির্বাচনে আইলে আমরা আপনাদের চেষ্টা আমরা বলতে পারলাম। থ্যাংক ইউ মাহবুব ভাই, আপনি লাইনে হওয়ার লাগে আমি বুঝছি আপনি বিএনপি করেন এবং ইলিয়াস ভাইয়ের সাপোর্ট করেন। আপনি আপনাকে অসংখ্য ধন্যবাদ লাইনে আসার জন্য। আমি আপনার কাছে প্রশ্ন করি যে সম্ভবত এই প্রশ্নকারী উনি হয়তো আমার সমর্থক হতে পারেন অথবা মানে সত্য কথাগুলো বলছেন, তবে আওয়ামী লীগের কোন বিরোধী বাইরা নাই প্রশ্ন করতে পারতেছে না। শফিক চৌধুরী সাহেব নেই বা আওয়ামী লীগের কোন প্রতিনিধি নেই, আপনি সেই প্রশ্নটি আপনি বাংলাদেশে গিয়ে করতে হবে এবং দুইজনকে একত্রিত করতে। দেখি নেক্সট কে আছেন লাইনে। হ্যালো, আসসালামু আলাইকুম। কলার, আপনার টেলিভিশনের ভলিউমটা কমাই দিও প্লিজ। ওকে, আমার লাইন দিছে। জি জি, আপনি টেলিভিশনের ভলিউম কমাই আমার লগে মাতুকা। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন? জি ভাই, আনিসুর রহমান বলতেছি। লুৎফুর রহমান, বিএনপি করেন? জি, আমি এখানে কাজ করতেছি। ওকে, বলেন আপনি। আমি কি লাইভ স্টুডিওর কথা বলতেছি? জি জি, আপনি লাইভ স্টুডিওতে কথা বলছেন ব্রাদার, বলেন আপনি আপনার প্রশ্ন অথবা মতামত। ওকে, প্রথমে আমি আপনাদেরকে আপনাদের অতিথিকে ধন্যবাদ জানাই। আমি একটা বিষয়ে প্রতিবাদ করতেছি। অনেকেই বলতেছেন আমাদের বিশ্বনাথের এমপি, আসলে উনি বিশ্বনাথের এমপি না, বালগঞ্জ বিশ্বনাথের সাবেক এমপি। জি। আর একটা কথা হচ্ছে, আপনি ওনাকে প্রশ্ন করতেছেন যে সংসদে গিয়ে কি জন্য ওনার কথা বলেন না। ওইটার আনসারটা আমি ওদিন দেখছি পার্লামেন্টের একমাত্র যে স্বতন্ত্র প্রার্থী আছেন উনি একটা কথা বলতেছিলেন, কিন্তু আওয়ামী লীগের একজন এই যে সংসদ উপনেতা স্পিকারকে হাত দিয়ে বলতেছেন ওনার মানে সাউন্ডটা বন্ধ করে দেওয়ার জন্য স্পিকারটা। হ্যালো, শুনতে পাচ্ছেন? আপনার স্পেসিফিক কোয়েশ্চনটা কি বড় ভাই, আপনি বলেন প্লিজ। হ্যাঁ, আমার কোয়েশ্চনটা হচ্ছে মানে আমাদের এমপি স্যার এই সাবেক এমপি স্যার বলতে চাই, অবশ্যই ইনি আগামীতে ইনশাআল্লাহ আসতেছেন নির্বাচনে। আমরা তো অনেক রাস্তাঘাট এবং কারেন্ট পাইছি, যে আমাদের জন্য মানে কি প্ল্যান আছেন, আমরা কি কোনো গ্যাস লাইন পাবো কিনা? থ্যাংক ইউ আপনি লাইনে আসার জন্য। গ্যাস লাইন পাবেন কিনা আপনি টেলিভিশন দেখতে পাবেন? আমি এখানে আপনার প্রশ্নের উত্তর দেই যে গ্যাস লাইন পাবেন কিনা আমার কাছে প্রশ্ন করে, এটা তো ভবিষ্যৎ ভবিতব্য। অ্যাবসলিউটলি। এখন আমি এমপি ছিলাম, হোয়াট আই ডিড ইউ পিপল নোজ ভেরি গুড এবং ওয়েল, বাট এখন ভবিষ্যতে গ্যাস পাবেন কিনা এটা আমাকে প্রশ্ন করতেছেন। আমি আপনাকে প্রশ্ন করি এবং আপনাদের সকল কলারকে প্রশ্ন করি যারা বিশ্বনাথ বালাগঞ্জ থেকে আমাকে প্রশ্ন করতেছেন, যে বর্তমানে তো এমপি সাহেব আছেন একজন এবং তিনি তো সরকারি দলের এমপি, তাকে বলেন না করে যে আপনি গ্যাস দিবেন না কেন, বেশ কবে দিচ্ছেন নতুন বিদ্যুৎ সংযোগ। থ্যাংক ইউ ইলিয়াস ভাই। কলার, আপনি বর্তমান যে এমপি আছেন তাকে জিজ্ঞাসা করুন যে আপনি গ্যাস দিচ্ছেন না কেন, যেহেতু আওয়ামী লীগ ক্ষমতায়। নেক্সট কে আছেন লাইনে দেখে। হ্যালো, আসসালামু আলাইকুম। কলার, আসসালামু আলাইকুম। কলার, আপনার টেলিভিশনের ভলিউমটি কমিয়ে আমার সাথে কথা বলুন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন? হ্যালো ভাই, আমি এন্ডোবার থেকে বলছি। এন্ডোবার, জি বলুন আপনার প্রশ্ন। আমার প্রশ্ন হলো, আমাদের সিলেটের কৃতি সন্তান হওয়া লাগতো না, আপনার স্পেসিফিক কোয়েশনটা হোক প্লিজ।
ইলিয়াস আলী ভাইকে প্রথমে সালাম। সব আমার ফক্কর মানুষ, বিফক্কর কেউ নাই। স্বাধীনতার পর থেকে জি বিশ্বনাথ মালাগঞ্জের সাহেবরা সে এলাকার উন্নয়নের জন্য জনজনকে কাজ করেছেন, কিন্তু বিবিধ সদস্য জনাব ইলিয়াস আলী সাহেব দলমত নির্বিশেষে বিশ্বনাথ মালাগঞ্জের যে উন্নয়ন। আচ্ছা ভাই, আপনি যে যিনি প্রশ্ন করতেছেন আপনাকে আমি একটু বলি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা খুব প্রশংসা আমার করতেছেন, আমার সামনাসামনি অ্যাপ্রিসিয়েশনটা আমার কাছে এম্বারাস আমি ফিল করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখেন বিরোধী দলের কেউ আছে কিনা, আওয়ামী লীগের কেউ আমাকে আমার বিরুদ্ধে বলার কিংবা আমার প্রতি কটাক্ষ করে কোনো প্রশ্ন করার কেউ যদি থাকেন তাকে দেন। থ্যাংক ইউ আপনার লাইনে আসার জন্য। দেখি নেক্সট কে আছেন লাইনে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ফজল ভাই। জি ফজল ভাই, আসসালামু আলাইকুম। আলাইকুম সালাম, কে বলছেন? আমি মৌলিবাজারের পৌরসভা কমিশনার আয়াস আহমদ। আমি আমার লিডার ইলিয়াস সাহেবের সালাম। জি আসসালামু আলাইকুম। আপনাকেও আসসালামু আলাইকুম, সালাম নিলাম। আচ্ছা, আমি একটা প্রথমে কইতাম সালাম, দুঃখ লাগলো যে বিগত বিএনপির আমলো এই বালাগঞ্জ বিশ্বনাথ যে ইলিয়াস ভাই যে খামগুলা করতো, এই খামগুলা যে নেম প্লেট থাকে, এই নেম প্লেট গুলা তারা ইয়া বাঙ্গিয়া ফেলাইছে। তা আমার কত হইল বর্তমান এমপি সাহেব জিনাত হই তান যে খুশি হওয়ার লাগিয়া তান সাপোর্টার হলে যে ইলিয়াস ভাই নামটা ফালাইলা বাঙ্গিয়া, নয়া কোনো নাম তারা লাগাইছে নিয়ন্ত্রণের কোনো খাস ভরিয়া। এটা আপনারা করছেন, আপনারা যমুনা সেতুর বঙ্গবন্ধু সেতুর নাম পরিবর্তন করছেন, এর ফলে বর্তমান আওয়ামী লীগ ক্ষমতা তাইয়া। জি জি খোকা, বঙ্গবন্ধু সেতুর নাম তো আমি একটা কথা বলতাম, কতদিন দিলাম আমরা যোগাযোগ মন্ত্রী, জি তাই খুব সুন্দর একটা পাঞ্জাবি লাগাইয়া বইয়া ইন্টারভিউ দিলা, শুভেচ্ছা জানারা বাংলাদেশের মানুষের যে সুন্দর পরিমাণে ঈদ করছে এবং বাড়ি ঘরে মানুষ সঠিকভাবে ইয়া করছে। অথচ পত্রিকা এবং টেলিভিশনের লাইভ আমরা দেখছি যে মানুষের 2 দিন আগটা কি মাওয়া সেতু গিয়া বইয়া তারা সেতু ব্যবহার গাং না বাড়াইতে পারাইয়া তারা রাস্তাত বইয়া তারা ঈদের নামাজ পড়তে হইছে এবং বাচ্চা কাচ্চা লইয়া মা বাবার খাবার লইয়া তারা গায়ে ধোয়া 2 দিন। যোগাযোগ মন্ত্রী যদি তাই একটু উদ্যোগ নিতা যে এরা ঈদ করাইবার লাগে একটু চেষ্টা করতা, তাহলে নবাই দিয়ে তারা কইলে তারা ইয়া তারা পার করে দিয়া তারা ঈদটা এসে হইতে পারতো। ইকান না করিয়া তাই বেসরম মতো বক্তব্য দেয় সুন্দর একটা পাঞ্জাবি লাগাইয়া যে আমার দেশের মানুষকে খুব সুন্দর ঈদ করতে গেল। এক জি 2 নম্বর হতো ফসল ভাই, আমি আমার একটু সুযোগ দিবা লাইনটা হাঁটুই না, বাট প্রচুর কলার লাইনও আয়াস ভাই, আপনি সংক্ষিপ্ত করুক প্লিজ। গত 1 মিনিট ফসল ভাই। জি 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 খোকা, একটা কথাটা হয়েছে। জি দেখলাম আমরা যে কিশোরগঞ্জ সুলাকিয়া ময়দানও 3 লাখ মানুষের নমাজ খোলা ময়দানও তারা প্রত্যেক বছর এরকম পড়ই। বাংলাদেশও যে জায়গা ঈদের দিন কেউ কাপড় কিনতে পারে, কেউ কিনতে না, কেউ খায় কেউ খাইতে পারে না, এরকম অবস্থা আমরা দেশে চলে আসে। 40 লক্ষ টাকা খরচ করিয়া জাতীয় ঈদগাহ ময়দানও 500 ফেল লাগাইয়া আধা ঘন্টা সময় লাগিয়া এই দেশের সরকারে খরচ করিয়া তার মন্ত্রী পরিষদ দিয়া নামাজ পড়ছই। যদি সত্যিকার ভাবে জনগণের দিকে চাইতা দেয় সকলটা ঈদ হয়, তাইলে 45 লাখ টাকা নিয়া যদি আইলা এবং সিডোর এলাকার খরচ করইতো তাইলে তো কিছু টাকা ঈদ করতে পারলো না। থ্যাংক ইউ আয়াস ভাই, আপনি লাইনে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাকে ঈদ মুবারক। দেখি নেক্সট কে আছেন লাইনে। হ্যালো, আসসালামু আলাইকুম কলার। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়ালাইকুম ওয়ালাইকুম সালাম, কে বলছেন? আমি সুমন বলছি। কোন জায়গা তো নেই? আপনার টেলিভিশনের ভলিউমটি কমিয়ে দেন। সুপ্রিয় দর্শক, আপনারা যারা টেলিফোনে কথা বলবেন দয়া করে টেলিফোনে কথা বলার আগে আপনাদের টেলিভিশনের ভলিউম কমিয়ে আমাদের সাথে কথা বলুন প্লিজ। কলার কি লাইনে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন? ভাই আমি সুমন বলছি, উসমানীনগর থানার। জি, এখানে অনেক কথা হয়েছে, আমাদের সাবেক এমপি ইলিয়াস ভাই বলতেন যে আওয়ামী লীগের কোন লোকটা ওনাকে প্রশ্ন করে নাই। আমি একজন আওয়ামী লীগের সমর্থক হয়ে ওনাকে প্রশ্ন করতেছি জি, যে
যে বর্তমানে আমাদের সংবিধান সংশোধিত হওয়ার পর আমাদের সংশোধন করার জন্য সুরঞ্জিত সেনগুপ্তকে দায়িত্ব দেওয়া হয়েছে। হ্যাঁ, তো উনি অনেক বিষয়ে ইসলামের ফতোয়া জারি করেন, ঠিক আছে, ইসলামের অনেক বিষয় উনি বলে ফেলেন যে আপনি ফেক আওয়ামী লীগ। থ্যাংক ইউ। আপনি আপনি আওয়ামী লীগ না, থ্যাংক ইউ। আপনি ওনাকে একটি মুফতি বানানো হয়েছে বাংলাদেশে। ঠিক আছে, ঠিক আছে, আপনি আওয়ামী লীগ না, আমরা বুঝছি আপনি আওয়ামী লীগ না। থ্যাংক ইউ। আপনি লাইনে নেওয়ার লাগে। দেখি নেক্সট কে আছেন লাইনে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে বলছেন? আমি তুষার বলছিলাম বেকনট্রি থেকে। জি তুষার সাহেব, বলুন আপনার প্রশ্ন অথবা মতামত। আমি কি স্টুডিওতে কথা বলছি? জি জি, আপনি স্টুডিওতে লাইভ কথা বলছেন। আমি একটু অতীত সম্বন্ধে জানতে চাচ্ছিলাম ইলিয়াস ভাইয়ের কাছে, যদি উনি অনুমতি দেন। হ্যাঁ, আপনি সংক্ষিপ্ত ভাবে বলতে হবে ব্রাদার। প্রেজেন্ট সিচুয়েশন নিয়ে বলাই ভালো। বার্নিং সিচুয়েশন প্রিভেইলিং ইন বাংলাদেশ। বলুন আপনার কথা বলার। ইলিয়াস ভাইকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছিল এবং 91-এ ওনাকে আবার বিএনপি যখন গভর্নমেন্ট ফর্ম করে তখন ওনার নামে কেসও হয়েছিল। হ্যাঁ, এবং অভিনিরুর সময় অভিনিরু একই গ্রুপে এবং ওনার জেলও হয়েছিল, মানে জেল কোর্ট থেকে জেল দিয়েছিল 36 ইয়ার সামথিং। তারপরে এমন কি ঘটলো যে উনি আবার বিএনপিতে ব্যাক করে আসলেন, এটা আমি জানতে চাচ্ছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি খুব সুন্দরভাবে আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি। আমি ছাত্র রাজনীতি যখন করতাম তখনকার আপনি প্রশ্ন করেছেন, এটা আজ থেকে 22 বছর আগের প্রশ্ন। আমি আশা করব যে আমি আফটার বিকেম এ মেম্বার অফ পার্লামেন্ট অর ডিফিটেড পারসন, এগুলো নিয়ে আপনারা প্রশ্ন করেন। হোয়াট আই ডিড ফর মাই কনস্টিটিউন্সি, এগুলো নিয়ে প্রশ্ন করেন। আমার অতীত নিয়ে কথা বলেন। আপনারা আমার বর্তমান কিছু পান না খুঁজে। এর জন্য আমার অতীতের কোথায় কি ছিল, কোথায় কি হয়েছে, কেন আমাকে আমার দল থেকে কখনো বহিষ্কার করা হয় নাই। আই ওয়াজ নট এক্সপেলড ফ্রম মাই পার্টি। বাট হ্যাঁ, আমি যখন ছাত্রদলের নেতা ছিলাম, সাধারণ সম্পাদক ছিলাম, তখন আমাকে জেলে যেতে হয়েছিল। তো জেলে যেতে হয়েছিল কেন? ইনার পার্টি কনফ্লিক্ট, কন্ট্রাডিকশন এবং আভ্যন্তরীণ দ্বন্দ্ব অনেক সময় মানুষকে অনেক বিপদগ্রস্ত করে। তো সেটা হয়েছে। তো আমি যদি আপনাকে প্রশ্ন করি, আপনি উত্তর দিতে পারবেন অতীত দিয়ে? আপনার নেতা, আপনাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দাঙ্গা হাঙ্গামার কারণে বহিষ্কার হয়েছিলেন? অতীত নিয়ে কথা বলতে চান, ঠিক আছে। আমার কোনো অতীত এত কলঙ্কিত না। আর আপনি বলেন যে আমি এমপি হিসাবে কি করেছি বা বর্তমানে আমি কি করছি। থ্যাংক ইউ আপনাকে তুষার সাহেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ লাইনে আসার জন্য। দেখি নেক্সট কে আছেন লাইনে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে বলছেন? জি, আমি শেফিল্ড থেকে সালমান বলতেছি। সালমান সাহেব, আপনার টেলিভিশনের ভলিউমটি কমিয়ে দেন প্লিজ। ওকে, থ্যাংক ইউ। জি, আমি সালমান বলতেছি। আমার সিলেট বাসা হচ্ছে ইলেকট্রিক সাপ্লাই। ওকে। আমি এমসি কলেজ ছাত্রদলের রাজনীতির সঙ্গে অনেকদিন জড়িত ছিলাম। সব ছাত্রদল, ঠিক আছে, বলেন। ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম। যাই হোক, নিয়ে আমি ইলিয়াস আলী সাহেবকে একটা প্রশ্ন করতে চাই। হ্যাঁ, যখন লাস্ট 20 ইয়ার্স সিলেট রাজপথ বিএনপির দখলে ছিল, কিন্তু এই মুহূর্তে সিলেটের রাজপথ আওয়ামী লীগ অনেক ইস্যু দিয়ে তুলে দিয়েছে সিলেট বিএনপির কাছে বা বাংলাদেশ বিএনপির কাছে, কিন্তু সিলেট রাজপথ একটা আন্দোলনই জমাতে পারেন নাই ইলিয়াস আলীর নেতৃত্বে। উনি সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ বিএনপির। উনি বক্তব্য রাখতেন সিলেটের 64 বাট উনি সিলেটে সভাপতি হওয়ার জন্য, সিলেটের বিএনপি রাজনীতির জন্য উনি এত পাগল কেন? থ্যাংক ইউ আপনাকে লাইনে আসার জন্য। সালমান সাহেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ লাইনে আসার জন্য। আমি নিশ্চিত উনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিংবা ছাত্রদলের কোন স্তরের কর্মী কিংবা নেতা না। যদি থাকতেন উনি তার দলের নামটা শুদ্ধভাবে বলতে পারতেন। উনি বলতেছেন বাংলাদেশ বিএনপি। বাংলাদেশ বিএনপি নামে কোনো বাংলাদেশে দল নেই। উনি যদি বলতেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তাহলে আমি মনে করতাম। আর উনি আমাকে প্রশ্ন করছেন, আমি সার্টেনলি আই বিলিভ যে হি ইজ নট মাই পার্টি মেম্বার। আর উনি বলেন যে উনি কেন সিলেট বিএনপির সভাপতি হওয়ার জন্য পাগল হলেন। এটা আমার দলের ব্যাপার। আমার দল
আমার দলের নেতাকর্মীরা, আমার কাউন্সিলররা, আমার দলের ঊর্ধ্বতন অথরিটি আমাকে যেখানে যে অবস্থায় যখনই পদায়িত করবে সেটা অবশ্যই আমি মেনে নিব এবং সেটা আমাকে মানতে হবে। মূল কথা হলো যে আমি সিলেট বিএনপির নার্সিং করতেছি কিংবা নেতৃত্ব দিচ্ছি বা লুক আফটার করতেছি কিংবা আওয়ামী লীগ বিরোধী যে আন্দোলন সংগ্রামগুলো করা দরকার, আওয়ামী লীগের অরাজকতা, আওয়ামী লীগের শিষ্টাচার বর্জিত রাজনীতি, আওয়ামী লীগের দানবীয় রাজনীতি, এই রাজনীতির বিরুদ্ধে একটি শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলতে আমি সক্ষম হয়েছি বলেই আওয়ামী লীগারদের কাছে আমি অত্যন্ত ঈর্ষাপরায়ণ এবং আওয়ামী লীগাররা আমাকে টলারেট করতে পারে না। এর জন্যই যে সিলেট বিএনপিতে আমি কেন আছি, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী হই, নেতা হই, সমর্থক হই, যাই হোক, আমার বাড়ি সিলেটে, আই লিড মাই পার্টি ইন সিলেট। তো সেখানে আমি সিলেট করব না, আমি গিয়ে মঙ্গল গ্রহে করব, ইন্ডিয়ায় করব, নেপালে করব। দেখি নেক্সট কে আছেন লাইনে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন? ঈদ মুবারক। ঈদ মুবারক। সেম টু ইউ ব্রাদার, হাউ আর ইউ? ভাই আমার নাম হইল কবিরউদ্দিন সুজন, আমার বাড়ি হইল বিশ্বনাথ। বিএনপি নি? যে বিএনপি ভাই। বিএনপি, ওকে। আপনি মানে তাড়াতাড়ি ফোন করলে আপনার প্রশ্নটা একটা কথা কইমু ভাই। জি জি, হইলে। আমি সর্বপ্রথমেই জানাই বিশ্বনাথ বালাগঞ্জের মাটি ও মানুষের নেতা, বিশ্বনাথ বালাগঞ্জের উন্নয়নের রূপকার, বৃহত্তম সিলেট বিভাগের উন্নয়নের অগ্রযাত্রাকে এগিয়ে নেওয়ার জন্য ইলিয়াস ভাই যে পরিশ্রম করেছেন, আজীবন বিশ্বনাথ বালাগঞ্জের মানুষ তথা সিলেটের মানুষ স্মরণ রাখবে। ঠিক আছে, ঠিক আছে, ইলিয়াস ভাইকে স্মরণ রাখবে, বাট আপনার প্রশ্নটা কি সেটা বলেন আপনি। আমার প্রশ্নটা হলো ভাই, আওয়ামী লীগ সিলেট অঞ্চলে যারা আওয়ামী লীগ করেন সবাই ইলিয়াস ভাইকে শত্রু মনে করে। কারণ হলো কি, ইলিয়াস ভাই সিলেট তথা সিলেটের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন এই বলেই। থ্যাংক ইউ সুজন সাহেব, আপনি লাইনে আসার জন্য। আমি কন্ট্রোল রুমে দৃষ্টি আকর্ষণ করছি, প্রচুর ফোন কল আসছে আমার মোবাইলে, তারা কন্টিনিউ ফোন করছেন। আপনারা প্যারিস, ইটালি থেকে যারা ফোন করছেন, আমি দেখতেছি ইটালির প্রচুর নম্বর। আপনারা ইটালির কিছু নম্বর আপনারা পাস করেন প্লিজ। লন্ডনের প্রত্যেকটা নম্বর আপনারা লন্ডনের পাস করছেন আপনারা। দেখি কে আছেন নেক্সট লাইনে। হ্যালো, আসসালামু আলাইকুম। কলার কি লাইনে আছেন? ওয়ালাইকুম সালাম, কে বলছেন? কে বলছেন? শ্যামল। জি শ্যামল সাহেব, বলুন আপনার প্রশ্ন অথবা মতামত। আমি শ্যামল বলছি। জি জি শ্যামল সাহেব বলুন। আমি শ্যামল, বার্মিংহাম ছাত্রলীগ ভাইয়া। জি, বার্মিংহাম ছাত্রলীগ, বলুন আপনি আপনার প্রশ্ন। ওকে, আমাদের এমপি সাহেব যে বললেন আমাদের বিশ্বনাথ বালাগঞ্জে আগের এমপির সময়ে কোনো উন্নয়ন হয় নাই। এই যে আগে হয় নাই, আমরা তো গাড়ি ঘোড়া কিংবা মোটরসাইকেল চালাইছি কিংবা চলাফেরা করছি, কলেজে গেছি, স্কুলে গেছি। সেই সময় তো যেমন শাহাদি সাহেব আসলেন, উনার আমলেও কিছু কাম কাজ হয়েছে। হওয়ার পরেও উনার এই কাম কাজ যেগুলা হয়েছে, উনার কাম কাজ গুলা রিপেয়ার করে উনার নামগুলো বসাইয়া দেওয়া হয়েছে। যাই হোক, এটা পরের কথা। সেকেন্ড কোয়েশ্চন হলো আমার, এই যে আপনি করিডোর নিয়ে কথা বলতেছেন, বাংলাদেশের করিডোর, আজকেও ডক্টর মুস্তাফিজুর রহমান অর্থনীতিবিদ তিনি বলছেন এটা করিডোর না, এটাকে আপনারা কানেক্টিভিটি বলতে পারেন। এটা বাংলাদেশ এবং ভারতের একটা বাণিজ্যিক সম্পর্ক, বাংলাদেশে উপকৃত হবে, ওনারা এটাই বুঝাইতে। দর্শক শ্রোতা, এই বিষয়ে আপনার মতামত কমেন্ট বক্সে আশা করতেছি। কমেন্ট বক্সে আপনার মতামত লিখবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।